মধ্যপ্রাচ্য যুদ্ধের আমেজে এই মুহূর্তে সবথেকে বড় বিপদ সংকেত হচ্ছে যে আগামী 4 থেকে 5 দিন গোটা দেশ জুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের স্টক রয়েছে। ফলত এখান থেকে বড় প্রশ্ন হচ্ছে যে 4 থেকে 5 দিন বাদে সাধারণ মানুষ যদি গ্যাস বুকিং করেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি সঠিক সময় গ্যাস পাবেন? এলপিজি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটরদের তরফে বলা হচ্ছে যে ইতিমধ্যে যে ফরমান সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে জারি করা হয়েছে যেখানে 21 দিনের মাথাতে পরবর্তী বুকিং পাওয়া যাবে, কিন্তু এই যুদ্ধের যে প্রসেস বা যে প্রক্রিয়া ইতিমধ্যে চলছে তা থেকে আরম্ভ করে এই 4 থেকে 5 দিন পরে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি একটা প্রশ্ন কিন্তু উঠছে। ক্যামেরা কৌশিক কর্মকারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, যুদ্ধ লাগলে খুব স্বাভাবিকভাবেই এই আশঙ্কার জায়গাটা তৈরি হয়, সেটা হচ্ছে জ্বালানি নিয়ে। এই জ্বালানির আশঙ্কার জায়গা থেকে ডিস্ট্রিবিউটরদের কি বক্তব্য, গ্রাহকরাই বা কি বলেছেন, পরপর দেখুন। রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে, বড় বড় কাস্টমারদেরকে সাপ্লাই এখন আর দেওয়া হচ্ছে না। যারা বড় সিলিন্ডার ইউজ করেন, যেরকম আমাদের 425 কেজি সিলিন্ডার আছে, তাদের সাপ্লাই রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। যারা 47 কেজি সিলিন্ডার ইউজ করেন তাদেরও মোটামুটি এইচপিসি বিপিসি সাপ্লাই বন্ধ হয়েছে। ইন্ডিয়ান অয়েলেরও হয়তো আজকালের মধ্যে বন্ধ করে দেবে। 19 কেজিও আস্তে আস্তে সেই জায়গায় যাবে। কাস্টমাররা যাতে কোনো অসুবিধায় না পড়ে সেটা লক্ষ্য রাখছে এখন। এলপিজি এবং ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে এটা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমরা কতটা এলপিজি এবং ন্যাচারাল গ্যাস রাশিয়ার উপরে আমরা নির্ভরশীল এক্স্যাক্টলি আমার সেটা জানা নেই। সেভাবে প্রবলেম কিছু ফেস এখনো স্টার্ট করিনি, করতে তো হতে পারে, শুনছি তো, তাই আমাকে আজকে এসছি। তো আমি অ্যাকচুয়ালি অ্যাড্রেস ট্রান্সফার করতে এসেছি, তো আমাকে বলছে যে 21 দিন টাইম লাগবে, একটু টাইম টেকেন ব্যাপার আছে। তো এখন করলে বোঝা যাবে। আমার তো সাথে ইন্ডাকশনও চলছে, অপশন রাখতে হচ্ছে, না খেয়ে তো আর কেউ থাকবে না। তো মানে নয় কেরোসিন, নয় ইন্ডাকশন, নয় কিছু, তো একটা মানুষের সাবস্টিটিউট ফর কুকিং পারপাস রাখতেই হবে। কারণ এদের যদি 4-5 দিনের স্টক যদি শেষ হয়ে যায় তখন তো এটা প্রচন্ড বড় হ্যারাসমেন্ট হয়ে যাবে। কাল সন্ধ্যে থেকে ফোনে বুক হচ্ছে না। হ্যাঁ, আমি আজ যার জন্য অফিস না গিয়ে এই বুকিং নিয়ে চলে এলাম। মানে কি করব, আর ওই আমি রিপোর্টটা শুনলাম, যা অফিস যায়নি, মানে বুঝতে পারছেন, সামান্য একটা গ্যাসের জন্য একটা মানুষ অফিস যায়নি। আমি তো এক প্রকার মিথ্যা কথা বললাম যে আমার জ্বর এসছে, একটু শরীরটা খারাপ। এখানেও বলছে আপনি সন্ধ্যের পর থেকে চেষ্টা ট্রাই করুন। আমি এখানে এলাম এই জন্যই ভাবলাম যে এখানে যাও করে নিয়ে চলে যাবো আজকে। সেই বুকিংটা অন্তত থাকলেও নিশ্চিন্ত থাকতে পারবো। আমার আর বেশি দিন চলবে না, হয়তো একটা গ্যাস থাকতে একটা বুকিং করি, তো তা তো আমি বলছি আর 15 ডেজ ম্যাক্সিমাম চলতে পারে। একেবারে বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ কতটা ভোগান্তির মধ্যে। তারা বলছেন আমরা না খেয়ে থাকবো নাকি। স্বাভাবিকভাবে গোটা পরিস্থিতিটা এই জায়গায় দাঁড়িয়ে, কারণ যে পুরনো নির্দেশিকা 21 দিনে একটাই গ্যাস সিলিন্ডার আবার ফিরে এলো। পশ্চিম এশিয়ায় এই যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, যে ভয়ঙ্কর অবস্থা, তাতে ভারতে রান্নার গ্যাসের যোগানে বিরাট আশঙ্কার জায়গা। অনির্বাণদার কাছে আমি এই জায়গা থেকেই আসবো। অনির্বাণদা, এই আশঙ্কার থেকে বেরোনোর উপায় কি? একদম প্রথম দিন থেকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে তেল, গ্যাস, এই দুটোতে তো ভয়ঙ্করভাবে টান পড়বে। না, একদমই তাই। এবং দেখো, সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 33 কোটি লোক যারা গ্যাস ব্যবহার করেন বাড়িতে উজ্জ্বলা প্রকল্প ধরে, এবং তার সঙ্গে সঙ্গে সারা বছর ধরে যদি আমরা পরিসংখ্যান দেখি, প্রায় মানে 35 মিলিয়ন মেট্রিক টনস আমাদের এই গ্যাস সারা বছর ধরে কনজামশন হয়। সরকার যেটা চাইছে সেটা হচ্ছে এক্ষুনি সাধারণ মানুষের মনেও কিন্তু একটা প্যানিক হয়ে গেছে, এবং এই যে ডবল সিলিন্ডার বুকিং করে রাখা সেটাকে আটকানো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্কার জায়গাও তৈরি হয়েছে পাপিয়া, সেটা হচ্ছে গ্যাসের দাম আবার বাড়বে কিনা। যখন যুদ্ধটা শুরু হয়নি তার আগে অবধি সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে গ্যাসের দামটা কমানো হবে, কারণ গ্যাসের দাম অনেক দিন ধরে বেড়ে রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, গ্যাসের দাম কমেছে, কিন্তু ভারতবর্ষে তেলের দাম কমেনি। প্রত্যেক মাসের 1 তারিখে আপনারা জানেন এই গ্যাসের দাম নির্ধারিত হয় এবং সাধারণ মানুষের কাছে সেটা প্রকাশ করা হয়। প্রত্যেক মাসেই মানুষ আশা করে বসে থাকে, এখনও অবধি গ্যাসের দাম কমেনি। আমি চাইবো এই আবহে যাতে গ্যাসের দামটা না বাড়ানো হয়, এবং সরকার যেটা বলছে 10 দিনের মতো গ্যাসের এলপিজি যে সিলিন্ডার আছে সেগুলো ইনট্যাক্ট আছে। সরকার আপনি আশঙ্কা করছেন যে এটাকে কাজে লাগিয়ে যেন গ্যাসের দামটা না বাড়ে, এবং সরকার যেটা করছে সেটা হচ্ছে ডোমেস্টিক সাপ্লাইটাকে চালু রাখতে। এবং দেখবেন এর সঙ্গে প্রোপেন, বুটেন এগুলো লাগে, এগুলোর জন্য আবার কমার্শিয়াল প্রোডাকশন হয়, পেট্রোকেমিক্যাল জিনিস তৈরি হয়। সরকার বলছে পেট্রোকেমিক্যাল জিনিস এখন বাবা তৈরি করতে হবে না, তাতে যদি আমাদের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় হোক,
সাধারণ মানুষের গৃহস্থের রান্নাঘরটা যাতে সতেজ থাকে, কিন্তু এর সঙ্গে সঙ্গে বাণিজ্যিক সিলিন্ডারের উপরে একটা দেখবেন হ্রাস টানা হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডাররা কারা ব্যবহার করেন? যারা দেখবেন রেস্টুরেন্ট চালাচ্ছেন, ক্যাটারিং সার্ভিস চালাচ্ছেন, বা অনেক প্রোডাকশন হাউস আছে, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনস আছে যেখানে লাগে, সেই জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং তারা যদি জিনিসের দাম বাড়িয়ে দেয়, এবং ডিস্ট্রিবিউটাররা, আমি জোড়াতে আপনাদের মাধ্যমে আমি আবেদন করব যাতে সাধারণ মানুষের হয়রানি না হয়, কোনো রকম কালোবাজারি না হয়, সরকারের প্রশাসনের যাতে নজর থাকে, এবং সরকারের যে নির্দেশিকা সেই নির্দেশিকাটা সাধারণ মানুষকে যেরকম মানতে হবে, ডিস্ট্রিবিউটারকেও মানতে হবে। কিন্তু সাধারণভাবে দেশের সামগ্রিক যে অবস্থা, তেলের যোগানের যে অবস্থা, হরমুজ প্রণালীর যে অবস্থা, তাতে এটা হওয়ারই ছিল। এবং আগামী দিনে যুদ্ধটা কতদিন চলে, হরমুজ প্রণালী কতদিন বন্ধ থাকে, তাতে আমাদের এই যে এলপিজি 21 দিনের সেকেন্ড সিলিন্ডার বুক করা যাবে, সেটা 21 থেকে 41 দিন হবে কিনা, সেটার জন্য আমাদের সবাই আশঙ্কিত আছে। কিন্তু সঙ্গে সঙ্গে সরকারের অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এবং দেখুন, রাশিয়ার থেকে তেল কেনার একটা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট যেটার কথা বলা হচ্ছিল, সেখানে একটা অতিরিক্ত শুল্কের চাপের কথা আমরা একদম, বলছিলাম, 30 দিন। সেই জায়গা থেকে আমেরিকা সরকার নরম মনোভাব নিয়েছে, 1 মাসের জন্য রেস্ট্রিকশনটাকে তুলে দেওয়া একদম, হয়েছে। যেভাবে করতে পারে কিন্তু আমেরিকা। সরকারকে আরও, আমি বলবো নিশ্চয়ই সরকার করছে, আমরা সরকারের উপর ভরসা রাখছি। সাধারণ মানুষকে এক্ষুনি প্যানিক করবেন না। আপনারা সরকারের এইসব ডাইরেক্টিভ যখনই সরকার দিতে থাকে, সাধারণ মানুষের মনে কিন্তু একটা আশঙ্কা। একেবারে অনির্বাণদা আরো একটা আশঙ্কার জায়গা তুলে ধরছেন যে এই যুদ্ধের পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে কেউ যেন কালোবাজারি না করে, কালোবাজারির সুযোগ না নেয়। মানে একেবারে রান্নাঘরে তো আর তালা পড়বে না। অবশ্যই আমি এই নিয়ে আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখাবো ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরামের সভাপতি জন মুখোপাধ্যায় কি বলেছেন, দেখুন। মুহূর্তে তেমন কোনো সিচুয়েশন নেই, কোনো নিষেধাজ্ঞাও নেই। যেখানে যত পরিমাণ তেল মজুদ আছে তাতে আমাদের এই মুহূর্তে আশঙ্কা হওয়ার কোনো কারণ নেই। তবে অয়েল কোম্পানি থেকে বারে বারে বলে দিচ্ছে কাস্টমার সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে কোনো প্যানিক বাইং যেন না করা হয়। প্যানিক বাইংয়ে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয়। আদারওয়াইজ এই মুহূর্তে সাফিসিয়েন্ট মজুদ আছে। যেটা আসে এটা রিফাইনারি হয়ে আমাদের কাছে আছে। তো ক্রুড অয়েলের কতটা যোগান আছে সেটা অয়েল কোম্পানি বলতে পারবে, আমাদের এই মুহূর্তে বলা সম্ভব না। বাট আমাদের কাছে যে আমরা যেখান থেকে যোগান পাই, সাপ্লাই পয়েন্ট গুলো, সেখানে সাফিসিয়েন্ট তেল আছে, এবং ওরাও বলে দিয়েছে এই মুহূর্তে কোনো প্যানিক করার কোনো দরকার নেই। আমি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। রাজাগোপাল বাবু, অবশ্যই এই যে পুরনো নির্দেশিকা আবার ফিরে এলো, যেটা আশঙ্কা বুকে ভয় ধরিয়ে দিয়েছে যে রান্নাঘরে তো আর তালা দেয়া যাবে না, 21 দিনে একটাই গ্যাস সিলিন্ডার, এই বিষয়টা যেমন আছে, কারণ ভারতে যে ক্রুড অয়েল ঢোকে সেটার প্রায় একটা অংশ, অর্থাৎ প্রায় 50% হরমুজ প্রণালী দিয়ে আসে, আর সেই হরমুজ প্রণালীটা ইরান বন্ধ করে দিয়েছে ভারতের জন্য। কি হতে পারে এই পরিস্থিতি? 1, 2 হচ্ছে 30 দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনার ছাড়পত্র দিয়েছে আমেরিকা। কিভাবে এই খবরদারিতে চালিয়ে যেতে পারে ট্রাম্প? হ্যাঁ, দেখুন, মানে রাষ্ট্রসংঘের যে চার্টার আছে তাতে বলছে সোভারেন ইকুয়ালিটি, মানে সব রাষ্ট্রই সমান। সেখানে ভারত ছোট বা আমেরিকা বড় বা অন্য কোনো দেশে, সেখানে কোনো ডিভিশন করা না। কিন্তু অবাক করা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প মনে করছেন সারা পৃথিবীটাই তার, এবং যেভাবে রাশিয়ান তেলের উনি লাইসেন্সটা দিলেন, ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে যে লাইসেন্স বলছে ভারতকে লাইসেন্স দেওয়া হলো, 30 দিনের জন্য তারা রাশিয়ান অয়েল তুলতে পারবে, এবং তারও শর্ত আছে কোন কোন জায়গা থেকে তুলবে, আগে কি অর্ডার আছে ইত্যাদি। এইটা তো মানে পছন্দের অধিকার তো মানে রাষ্ট্রের না, আমি কার কাছ থেকে কিনবো সেটা আমার। কিন্তু দেখা যাচ্ছে যে ইউক্রেনের যুদ্ধের কথা বলে তখন কিন্তু মানে আমরা কিন্তু তখন থেকেই তেল কিনে যাচ্ছি, যুদ্ধ থেকেই তেলটা রাশিয়া থেকে আমরা কিনছি। কিন্তু কোনো বাধা আসেনি। বাধাটা এসে হাজির হলো যখন উনি বললেন পাকিস্তান যুদ্ধ উনি থামিয়েছেন। আমরা খালি বলেছি যে পাকিস্তান থেকে অফার এসেছিল, তারপরে একবার যুদ্ধ, তাতেই উনি রেগে গিয়ে নানান ধরনের শুল্ক যুদ্ধ শুরু করলেন। তো যাই হোক, এখন তো যেটা আমরা বুঝতে পারছি যে আমাদের তো 85 থেকে প্রায় 88% তেল বাইরে থেকে আনতে হয়। হরমুজ প্রণালী দিয়ে একটা বড় অংশ আসে, সেটা আটকে যাওয়াতে তেলের একটা ঘাটতি হওয়ার সম্ভাবনা। কিন্তু রাশিয়ান তেলের লাইসেন্স পাওয়াতে একটা দুশ্চিন্তা আমাদের কাটছে যে হ্যাঁ, তেলটা আমরা পাবো, অর্থাৎ অনিশ্চয়তার কোনো জায়গা নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।